সোমবার চতুর্থ দফার ভোট লোকসভা নির্বাচন। বাংলার ৮টা কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে আগামীকাল রাত পোহালেই। আগামীকাল এই নির্বাচন, যেখানে শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা নজরে আসছে এবং ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছিলেন বিভিন্ন এই ৮টি লোকসভা কেন্দ্রের শাসক বিরোধী উভয় দলের প্রার্থীরাই। কিন্তু লোকসভা নির্বাচনের আগের রাত কি আবহ সেখানে, কি বলছে সেখানকার মানুষজন, আমরা অবশ্যই সেই আপডেট তো আপনাদেরকে দেবই। এবং আগামীকাল এই যে লোকসভা নির্বাচন রয়েছে চতুর্থ দফাতে, বহরমপুর, বোলপুর, বীরভূম, পাশাপাশি কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট, এই ৮টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। এবং চতুর্থ দফায় ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হতে চলেছে চতুর্থ দফায়। এবং সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকের এই নির্বাচনের দিকে এবং প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেই কিভাবে নির্বাচন হচ্ছে অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমরা নিয়ে যাব বহরমপুরে। বহরমপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। আমরা সরাসরি রিয়ার সঙ্গেই কথা বলবো। রিয়া, এই বহরমপুর, যেখানে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তাকে প্রার্থী করেছে এবং 25 বছর টানা 5 বার তিনি সেখানে সাংসদ হয়েছেন, ভোটে জিতেছেন। এবং সেক্ষেত্রে এবারে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে, যেটা 2019-এ আমরা দেখেছিলাম দ্বিমুখী লড়াই। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আবহে ধারে ভারে কে কতটা এগিয়ে আছে, কি বলছে বহরমপুরের হাওয়া? না, রিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। আমরা রিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আবারও পরবর্তী সময়। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা এবং আজ এই কিন্তু ডিসিআরসি থেকে বুথ কর্মীরা তারা কিন্তু বুথমুখী হয়েছেন এবং আগামীকাল চতুর্থ দফার নির্বাচন রয়েছে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট, এই ৮টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে কৃষ্ণনগরে নিয়ে যাই। কৃষ্ণনগর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছে। সুচন্দ্রিমার কাছে যাব। সুচন্দ্রিমা, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, মূলত প্রেস্টিজ ফাইট এবারে হতে চলেছে কৃষ্ণনগরে। কিন্তু 2009 সাল থেকে এই আসনে জিতে আসছিল তৃণমূল এবং সেক্ষেত্রে তুমি যেমনটা বলছিলে 21-এর নির্বাচনে বিজেপি কিছুটা হলেও তাদের উত্থান দেখা যায়। এখনো পর্যন্ত এবারের লোকসভা নির্বাচনে ধারে ভারে কে কতটা এগিয়ে আছে? দেখো, ধারে ভারে এগিয়ে থাকার যদি পরিসংখ্যান দেখা যায়, তৃণমূল এগিয়ে আছে আপাতত, এটা বলাই যেতে পারে। কিন্তু কৃষ্ণনগর এবারে খুব গুরুত্বপূর্ণ এ কারণেই, এই কেন্দ্র লোকসভার এখানে প্রেস্টিজ ফাইটের কথা বারংবার বলা হচ্ছে। তৃণমূলের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর এখানে মূলত কাজ করছে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। কারণ মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনে যেভাবে প্রচার করেছেন, লোকসভাতে এখানে কর্মী সমর্থক যারা তৃণমূলের রয়েছে তারা যথেষ্ট উদ্বুদ্ধ, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রচারে এসেছেন। কিন্তু বিজেপিও কিন্তু নিজেদের এই জমি পুনরুদ্ধার করার জন্য প্রাণপণে চেষ্টা করেছে। সে প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বারংবার তারা অন্তত রানাঘাট, কৃষ্ণনগর, এই যে নদিয়া জেলার যে আশেপাশের যে অঞ্চল, সেখানে সিএএ এই একটা ফ্যাক্টরকে যেভাবে প্রচারের আঙিনায় তারা বারংবার বলে এসেছে, সেখানে সংখ্যালঘু এলাকায় ভোট ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিতে চলেছে, যেটা তৃণমূলের একেবারে কোর ভোট ব্যাংক। সেটা 2009 সাল থেকে, অর্থাৎ তাপস পাল যখন এই কেন্দ্রের সাংসদ হয়েছিলেন, তারপর থেকে কিন্তু দীর্ঘ একটা সময় তৃণমূল এই কেন্দ্রে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে। 2019-এ মহুয়া মৈত্র তিনি বিধায়িকা ছিলেন করিমপুর, সেখান থেকে দল তাকে যখন ভরসা করে এই কেন্দ্রে লোকসভা আসনে দাঁড় করায়, তিনি কিন্তু তখন তৃণমূল কংগ্রেসে যে খুব পোড় খাওয়া তা কিন্তু নয়, কিন্তু যথেষ্ট পরিচিতি তিনি অর্জন করেছেন এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার মতো যে তার দক্ষতা, সেটাকে তিনি এই
এলাকার মানুষের কাছে প্রমাণ করেছেন। তাই কোথাও একটা আস্থা রয়েছে। যদি আমি একটু গত বছরের শেষের দিকে চিত্রটা দেখি, যে সময় সংসদে মহুয়া মৈত্রের সাংসদ পদ কেড়ে নেওয়া, তাকে এথিক্স কমিটির মুখে প্রশ্নের মুখে পড়া, তৃণমূল কংগ্রেসের একটা নীরবতা, নিশ্চুপ থাকা শীর্ষ নেতৃত্বের, কোথাও যেন একটা হাওয়া তৈরি হয়ে গিয়েছিল যে তিনি কি দল পরিবর্তন করে আবারও কংগ্রেসে ফিরে যাবেন, নাকি এই যে বিজেপি যে ভোট বৈতরণী পার করার জন্য তারা যে ইডি সিবিআই এর তৎপরতার মুখে মহুয়া মৈত্রকে যেখানে বারংবার ফেলেছে, সেখানে ভিজিলেন্স তৎপরতা দিয়ে কি তিনি একটু দমে যাবেন? না, কিন্তু গোটা চিত্রটাই কিন্তু মহুয়া মৈত্র যে ফায়ার ব্র্যান্ড হিসাবে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে তাকে আমরা দেখেছি সংসদে, সেই জায়গায় কিন্তু একেবারে প্রেজেন্ট থেকেছেন। অর্থাৎ এবং বর্তমান দিন পর্যন্ত তার একটাই কথা, এখানে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, তৃণমূলের যা ভোট ব্যাংক সেটা যেমন রয়েছে, এলাকার মানুষ উন্নয়ন কাজের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবকিছু কিন্তু এলাকার মানুষ বুঝেছে যে তৃণমূলকে তারা পাশে পেতে চায়। তাই সেটা বিধানসভায় হোক, লোকসভায় হোক, সেই বৈতরণী পার করতে তিনি যথেষ্ট আশাবাদী। তার শুধু এটাই চিন্তা এবারে যে ভোট বৈতরণী পেরিয়ে তো যাবেন, যে মার্জিন গতবার তিনি অর্জন করেছিলেন, এবার তার থেকে আরো অনেকটা বেশি দিয়ে সেই প্রেস্টিজ ফাইটে তিনি জয়যুক্ত হতে চাইছেন। তাই কোথাও হয়তো একটু আত্মবিশ্বাসী যে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন অমৃতা রায় রানীমা, যাকে মহুয়া মৈত্র তিনি প্রচারে বেরিয়ে তার মুখ থেকে আমরা শুনতে পেরেছি যে কৃষ্ণনগরের রাজা যিনি ছিলেন তার বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকতার যে ভূমিকা, সেটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। তাই যখন তৃণমূল বলছে যে বাংলা বিরোধীদের বিসর্জন, সেই প্রচারের জায়গাটাকে তিনি কিন্তু বেশ হাওয়া দিতে পেরেছেন যে বিশ্বাসঘাতকদের বাংলা ভোট দেবে না, অন্তত নদিয়া জেলা ভোট দেবে না। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র আবারও তিনি এখান থেকেই দিল্লিতে যাবেন, সংসদে আবারও তার সেই ঝাঁঝালো, তার সেই তীক্ষ্ণ বক্তৃতার মধ্যে দিয়ে বক্তব্য রাখবেন। তিনি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে যেভাবে আগেও কথা বলে এসেছেন, যে ভূমিকা তার থেকে এসেছে, সেই রকম ভাবেই তিনি কিন্তু প্রচারেও এগিয়েছেন। তাই তুমি যেমনটা জিজ্ঞেস করছিলে শুরুতেই যে রাজনৈতিক আবহে কৃষ্ণনগরের হাওয়াটা কি, অন্তত এই জায়গায় পরিষ্কার যে তৃণমূল এখানে যথেষ্টভাবে এগিয়ে রয়েছে। একেবারেই, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে যে আগামীকাল সেখানে কিভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে, এবং অবশ্যই সেখানে ফলাফলের জন্য তো আমাদের 4 জুনের দিকে আপাতত তাকিয়ে থাকতেই হচ্ছে। তবে আপাতত ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে।